পত্রিকার পাতায় কি কি খবর স্থান পেয়েছে সেটি একটু দেখে আসতে চাই। আমাদেরকে রিশান জানাবেন আজকের দিনের পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। তেমন আপনাকে ধন্যবাদ। আমি এখন আপনাদেরকে জানাবো যে আজকের যে পত্রিকা, সকালবেলা অনেকেই পত্রিকা পড়তে ভালোবাসেন, সেই পত্রিকা আসলে কি কি আছে। প্রথম আলো আজকে হেডলাইন করেছে যে মন্ত্রিসভার আকার বড় হবে না, এরকম একটা হেডলাইন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে নির্বাচনে যারা আসলে সরকার গঠন করছে, বিএনপি সমর্থিত যারা আছেন, তারা কিন্তু যেই সরকার গঠন করবেন সেখানে যে মন্ত্রিসভা হবে সেটি কিন্তু আকার তেমন বড় হবে না। নতুন মন্ত্রিসভা 35 থেকে 37 সদস্যের হতে পারে এবং পূর্ণমন্ত্রী করা হতে পারে 26 থেকে 27 জনকে এবং প্রতিমন্ত্রী করা হতে পারে 9 থেকে 10 জনকে, সেটি কিন্তু প্রথম আলো আসলে বলছে। এবং এই যে মন্ত্রিসভা গঠন করা হবে সেটিকে কিন্তু বারবার করে বলা হয়েছে নবীন প্রবীণ অভিজ্ঞ এবং দক্ষ নেতাদের কিন্তু এখানে আসলে বিবেচনায় রাখা হবে। আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন সেটিও কিন্তু আসলে এসেছে বারবার। এবং এই নবীন প্রবীণের যেই সংসদ আসলে গঠিত হচ্ছে সেটি কিন্তু একটা মানে নতুন মাত্রা আসলে যুক্ত করছে। আরেকটি বিষয় আপনাদেরকে দেখাতে চাই যে শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বাসায় কিন্তু গতকাল তারেক রহমান গিয়েছিলেন। আমরা দেখতে পেয়েছি যে এই দুটো ছবি, যে তারেক রহমানের সাথে ডাক্তার শফিকুর রহমানের এবং তারেক রহমানের সাথে আবার নাহিদ ইসলামের, এই দুজন রাজনীতিবিদের বাসায় সম্ভাব্য এই আমাদের আসলে যেই সরকার গঠন হচ্ছে সেখানকার প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সরাসরি গিয়েছেন। এটি কিন্তু একটা পজিটিভ বার্তা দেয় যারা তৃণমূল পর্যায়ে, স্থানীয় পর্যায়ে যারা নেতাকর্মী আছেন তাদের জন্য কিন্তু একটা অনেক বড় বার্তা যে এই যে দলীয় অনেক মতাদর্শনে কিন্তু মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এই যে দেশের স্বার্থে কিন্তু সবাই কিন্তু এক হয়ে যাচ্ছে। তো তৃণমূল এবং স্থানীয় পর্যায়ে যারা নেতাকর্মী আছেন তাদের জন্য বার্তা হলো যে আপনারা হয়তোবা আপনার বিপরীত দল করে বা মতাদর্শন রাজনৈতিক অন্য ধরনের হতে পারে আরেকজন মানুষের, তার প্রতি যেই হামলা, যেই আহত হওয়া, নিহত হওয়ার যত ঘটনা আমরা আসলে দেখতে পাই সেটি যাতে না হয় সেটির জন্য কিন্তু একটা পজিটিভ বার্তা কিন্তু এই দুই ছবি এবং এই সৌজন্য সাক্ষাৎ। এবং এই সৌজন্য সাক্ষাতে কিন্তু স্পষ্ট করে একটি বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশের বিষয়ে কোনো কম্প্রোমাইজ না এবং সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে যে কোনো রাজনৈতিক মতাদর্শের মানুষ আসলে একসাথে হয়ে সংসদ গঠন করবে এবং বাংলাদেশ পরিচালনা করবে। আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, সংস্কার ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়াবে না, এটি কিন্তু খুব স্পষ্ট করে আসলে বলেছেন জাহিদ হোসেন। তিনি বলেছেন যে সাবেক মুখ্য অর্থনীতিবিদ তিনি এবং বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ, তিনি বলেছেন সংস্কার ছাড়া কিন্তু অর্থনীতি কোনোভাবেই ঘুরে দাঁড়াবে না। অর্থাৎ এই নতুন যেই সরকার আসলে গঠিত হবে তাদের কাছে কিন্তু বড় চ্যালেঞ্জ যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে অর্থনীতিটাকে যে পর্যায়ে রেখে যাচ্ছে এই পর্যায় থেকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার। আপনারা শিরোনামে হয়তো বা জানছিলেন যে পে স্কেল বাস্তবায়ন করাটা কিন্তু একটা চ্যালেঞ্জ হবে এবং সেখানে কিন্তু আমরা জানতে পেরেছি যে রাজস্ব যে আদায় সেটি কিন্তু সংস্কারের মাধ্যমে যেই পে স্কেল আসলে গঠন করা হয়েছিল বাস্তবায়নের ক্ষেত্রে নতুন সরকারকে সেখানে হাত দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি সংবিধান সংস্কার পরিষদের শপথ আগামীকাল, অর্থাৎ আর মাত্র 24 ঘন্টা, আগামীকাল সকাল 10টায় কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন যেই জনপ্রতিনিধিরা আছেন তাদের কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং আগামীকাল বিকেলেই কিন্তু রাষ্ট্রপতির তত্ত্বাবধানে শপথ নেবেন নতুন মন্ত্রিসভা। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে প্রজ্ঞাপন, অর্থাৎ নির্বাচনের পরে প্রজ্ঞাপন জারির 3 দিনের মধ্যে শপথ বাক্য পাঠ করাতে হয়। যদি 3 দিনের মধ্যে হয় সেক্ষেত্রে আসলে সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার সেই দায়িত্ব পালন করে থাকে। যেহেতু 3 দিনের মধ্যে হয়নি, আমরা জানতে পেরেছি আগামীকাল যে শপথ পাঠ অনুষ্ঠান নতুন জনপ্রতিনিধিদের সকাল 10টায়, সেটি কিন্তু সিএসি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার সেই শপথ বাক্য পাঠ করাবেন। আমরা আরও দেখতে পাচ্ছি যে দেশি বিদেশি 1200 অতিথি শপথ অনুষ্ঠানে কিন্তু থাকছেন। অর্থাৎ আমাদের বাংলাদেশে আগামীকাল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেইখানে যারা নির্বাচিত হয়েছেন তাদের যে শপথ অনুষ্ঠান সেখানে কিন্তু দেশি বিদেশি মিলে 1200 অতিথি থাকবেন এবং অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন তারাও কিন্তু উপস্থিত থাকবেন। বিকেলের যে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, দায়িত্ব শেষে উপদেষ্টারা ফিরছেন আগের কাজে, এটি একটা বড় বিষয়। অনেকেই আমরা দেখছি আলোচনা সমালোচনা রয়েছে যে এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা ছিলেন তারা আসলে যখন নতুন সংসদ গঠিত হবে, অন্তর্বর্তী সরকার ভেঙে যাবে, তখন কি করবেন। আমরা কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে উপদেষ্টারা কিন্তু আগে যেই কাজে নিয়োজিত ছিলেন
আমরা দেখেছি প্রেস সচিব যিনি আছেন শফিকুল ইসলাম, তিনি কিন্তু গতকাল স্পষ্ট করে বলেছেন তিনি তার পুরনো কাজ অর্থাৎ সাংবাদিকতায় তিনি ব্যাক করবেন এবং ওনার সাথে আরও যারা কাজ করেন বা অন্যান্য উপদেষ্টা মণ্ডলী বা অন্যান্য সরকার প্রধানের মধ্যে যারা আছেন অন্তর্বর্তী সরকারের, তারা কিন্তু সবাই সে বিষয়টিকে বলেছেন। দুদলই সবচেয়ে বেশি হারের ভোট পেয়েছে। এবার বিএনপি ভোট পেয়েছে 49.97% এবং জামাত পেয়েছে 31.76% ভোট এবং সবকিছু মিলিয়ে কিন্তু এখনো ভোটের আমেজ, নতুন সরকার গঠন হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা আছে। আমরা একটু আরেকটি পত্রিকা দেখতে চাই, কালের কণ্ঠ। কালের কণ্ঠ আসলে কি বলছে সেটাও একটু জানতে চাই। তারা আসলে হেডলাইন করেছে কাল শপথ, মন্ত্রিসভায় চমক। সো এইটা কিন্তু প্রথম আলোর মতো আসলে অনেকটাই মানে আলোচ্য বিষয় যে এই শপথ আসলে কখন অনুষ্ঠিত হবে, কারা এই শপথ অনুষ্ঠানে আসবেন, সে বিষয়গুলো কিন্তু আছে। এবার রোজার আগে নিত্যপণ্যের বাজার গরম, অর্থাৎ এই যে এখানে বলছে লেবুর হালি হচ্ছে 70 থেকে 80 টাকা হয়ে গিয়েছে, যেটি কিনা আসলে খুব কম ছিল। এখন দেখা যাচ্ছে এক পিস লেবু, আগে হয়তো বা 4টা লেবু কেনা যেত হচ্ছে 20 টাকায়, সেটা এখন 80 টাকা হয়ে গেছে। অর্থাৎ রোজা আসছে এরকম আসলে বাজারে গেলে বোঝা যায়। খেজুর কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে এবং অন্যান্য সবজির দামও বেড়েছে, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। ভোটের হার নিয়ে বিএনপির চেয়ে 18.21% পিছিয়ে আছে জামাত। অর্থাৎ এই যে কে কত পার্সেন্ট ভোট পেয়েছে সেটির যে বিবেচনা করা হয়েছে সেখানে কিন্তু জামাত আসলে পিছিয়ে আছে। আমরা এই ব্যাপারগুলোকে এবং সিঙ্গাপুরের টাইকুন আজিজ খানের ব্যাংক হিসাব জব্দ, অভিযোগ অস্বীকার, এই দুর্নীতির একটা খবরও কিন্তু আছে এবং এনসিপি এবং আপনার জামাত আমিরের বাসায় যে তারেক রহমান গিয়েছিলেন সেই বিষয়টিও কিন্তু এখানে স্পষ্ট করে আসছে। অর্থাৎ এই যে সৌহার্দ্যের রাজনীতির সূচনা, সেটি আসলে বাংলাদেশের জন্য পজিটিভিটি আনে এবং একটা সুখকর বার্তা দেয়। সো আমার কাছে এখনকার পত্রিকার সংবাদ শিরোনামগুলো আসলে এগুলোই ছিল।